যাই। বিসমিল্লাহির ওকে, Okay, got it. হ্যাঁ, ওকে। আহ দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন আ মনিরুজ্জামান মনির ভাই। উনি আমার খুবই প্রিয় একজন মানুষ। আ আমরা আমাদের হায়ার স্টাডি পর্বে আজকে উনার সাথে কথা বলব। তো উনার সম্বন্ধে আ আমি বলার চেয়ে আমি মনে করি যে উনার থেকে একটু শুনে নেই। আ কারণ উনার এত বিশাল পরিচয়, উনি এত কিছু নিয়ে কাজ করেছেন। তো আমরা তার মুখে শুনবো। ১ম এ আ ভাই, আপনি যদি আপনার সম্বন্ধে একটু বলতেন এবং সবার আগে কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি এহসান ভাই। আমার খুব ভালো লাগতেছে আপনার আ শোতে আমি অংশগ্রহণ করলাম। আ সত্যিকার অর্থে আ আমি পরিচয় যদি বলি, আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নেই। সত্যিকার অর্থে আমার নাম মনিরুজ্জামান মনির এবং বর্তমানে আমি আ কর্মরত আছি বলা চলে এটাকে। আমি ইউনিভার্সিটি অফ ভারমন্ট আমেরিকাতে পিএইচডি অধ্যয়নরত রসায়ন বিভাগে, যেটা আমি বাংলাতেই বললাম। আর বাংলাদেশেও আমার একটা পরিচয় আছে। আমি বাংলাদেশের বিসিএস তথ্য ক্যাডারে কর্মরত আছি। আমার কর্মস্থল ছিল, এখনো আছে বাংলাদেশ বেতার। শাহবাগে ছিল একসময়। সেখান থেকে এখন আমাদের অফিস সত্যিকার অর্থে পুরোপুরি ট্রান্সফার হয়ে আগারগাঁও আ চলে এসছে, যেটা প্রায় ২০১৮ সাল থেকে আগারগাঁওয়ে। আর আমি সর্বশেষ ২০২২ সাল ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলাম বাংলাদেশে। বর্তমানে ছুটিতে আছি। পিএইচডি করতেছি আমেরিকাতে। এটা হচ্ছে বর্তমানে আমার স্ট্যাটাস। আচ্ছা ভাই, আ আপনি বাংলাদেশে কোথায় আপনার স্কুল, কলেজ ছিল? একটু যদি হ্যাঁ, স্কুল আ আসলে আমার যদি একাডেমিক আ বিগিনিং বলি, তাহলে সরকারি প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা ছিল। সেটা ধরেন, মানে আমি ক্লাস 1-2 আমার পড়া হয় নাই সম্ভবত। কারণ আমার যতটুকু মনে পড়ে, আমি ক্লাস 3 থেকে স্কুলে যাওয়া শুরু করছি। আমি গ্রামে পড়াশোনা করছি, সেখানে অনেক দুষ্টামি করতাম। আ এরপর প্রাইমারি স্কুল থেকে একটা এমপিওভুক্ত আ আমার হাই স্কুলিং হয়। আ তারপরে আমি এসএসসি পাস করার পর আ আমার হাই স্কুলের নামটা আমি বলতে চাই। প্রাইমারি স্কুলের নামটাও বলতে চাই। কারণ ওগুলো আমার অনেক প্রিয় জায়গা। প্রাইমারি স্কুলের নামটা হচ্ছে একাব্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের নাম হচ্ছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। সেটা লক্ষ্মীপুর জেলাতে। আর আমার বাড়ি কিন্তু নোয়াখালীতে। প্রাইমারি স্কুলও নোয়াখালীতে। কিন্তু আমাদের বাড়িটা নোয়াখালী লক্ষ্মীপুর বর্ডারে হওয়াতে একটা অংশ আমাদের আ মানে বাজার বা দোকানপাট এগুলো লক্ষ্মীপুরে আছে। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ নামে যে জায়গাটা, সেখানে। তো সেটা আসলে অনেক আগের কথা। এরপরে আমি আ হায়ার সেকেন্ডারি পড়ার জন্য চট্টগ্রামে যাই। সেটা চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে আমি আ হায়ার সেকেন্ডারি পাস করি। তারপর আ যদি বিশ্ববিদ্যালয়ের জার্নির কথা বলি, সেটা অনেক স্ট্রাগল পিরিয়ড ছিল। টার্গেট ছিল আসলে মেডিকেলে পড়ার, কিন্তু মেডিকেলে ২ বার পরীক্ষা দিয়েও সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাই নাই আমি। সেটা আ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আ সিরিয়াল আসে ২৪৩৪তম। সেখানে আসলে আমার আ একটা পর্যায়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মাইগ্রেশন হয়ে সম্ভবত জুলজি পর্যন্ত এসেছিল। আমার সেখানে পড়া হয়নি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ টা বিভাগে চান্স পাই। একটা হলো ফরেস্ট্রি, আরেকটা হলো কেমিস্ট্রি, আরেকটা ছিল বায়োলজিক্যাল সায়েন্স, যেখানে আমি সত্যিকার অর্থে সব বিবেচনা করে পরে রসায়ন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি। তো সেখান থেকে পাশ করে বের হতে ২০১৩ সাল হয়ে যায়। ইন দি মিন টাইম আমি আ সরকারি চাকরি শুরু করি। সত্যিকার অর্থে আমি উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলাম চট্টগ্রামের ফটিকছড়িতে। তো সেখান থেকে পরবর্তীতে বিসিএস তথ্য ক্যাডার হিসাবে বাংলাদেশ বেতারে জয়েন করি। ২০০০ আ ৩০তম বিসিএস এ জয়েন করি। তারপর সেখান থেকে আ অনেক বছর খুব ভালোভাবে চাকরি করছিলাম। তখন অবশ্য এরকম হায়ার স্টাডিজ এর কোনো প্ল্যান ছিল না। তো একটা সময় গিয়ে পরে দেখলাম যে সরকারি বিভিন্ন স্কলারশিপের সুযোগ আছে। তো আমি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ আবেদন করছিলাম ১ম এই। সেখানে যদিও প্রাথমিক সিলেকশনে আমি আ ১ম হয়েছিলাম ২ বার। কিন্তু আমি ফাইনাল সিলেকশন আমার হয়নি। পরবর্তীতে জাপান সরকারের একটা স্কলারশিপ আছে, যেটা বাংলাদেশ সরকারি কর্মকর্তাদের জন্য, যেটা হচ্ছে স্ট্রেংথেনিং গভর্নমেন্ট থ্রু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ বিসিএস ক্যাডার অফিসিয়ালস। তো সেটাতে আমি মনোনীত হয়ে পরবর্তীতে অস্ট্রেলিয়ার ডেকেন ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ মার্কেটিং করি। তারপরে বাংলাদেশে এসে বুয়েটে ভর্তি হই। বুয়েটে ভর্তি হয়েছিলাম পার্ট টাইম বিএ এমফিল স্টুডেন্ট হিসেবে। করোনা শুরু হয়। করোনার সময় আমি সেখানে আ
এমফিল করেছিলাম অনলাইনে থিওরি ক্লাসগুলো। আর পরবর্তীতে এমফিলটা আমি শেষ করি। ইন দ্য মেইন টাইম আমি ইউএসএতে আবেদন করি। জিডিআরই আইএলস এগুলো আবার দিই। স্কোর আসার পরে আবেদন করছি 10-12টার মতো, তবে অধিকাংশতেই রিজেক্টেড। অল্প কিছু আমি সিলেক্টেড হয়েছিলাম। এর মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভারমন্ট, আর একটা হচ্ছে নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি। তো অনেক কিছু বিবেচনা করে ফান্ডিং এবং অনেক চিন্তা ভাবনা করে পরে ইউনিভার্সিটি অফ ভারমন্টকে আমি সিলেক্ট করি, বাকি দুটোকে আমি ডিক্লাইন করেছি বলে জানিয়ে দিই। তো 2023 সালের স্প্রিং থেকে আমি পিএইচডি শুরু করি ইউনিভার্সিটি অফ ভারমন্টে। এটা হচ্ছে যে একাডেমিক জার্নি যদি আমি বলি। আর মাঝখানে যেটা আমার ক্যারিয়ার বাংলাদেশে সেটাও বললাম। তো দেখি সামনে আপনার প্রশ্নের আলোকে আরো কোনো কিছু যদি জানার আছে। আচ্ছা ভাই, আমার একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে যে আহ, আপনি যখন হায়ার স্টাডির জন্য প্ল্যান করছিলেন, এবং আপনি আপনি এই আমি ওই একটা অংশ হচ্ছে আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি, মানে এটা যদিও পার্সোনাল, যে আহ, আমার পরিচিত আমার মেজু ভাইয়ের মাধ্যমে আপনার সাথে আর কি। তো আপনি অস্ট্রেলিয়ায় মানে কতদিন ছিলেন বা এরকম কিছু, মানে এটা কিভাবে একটু যদি বলতেন। আমি আসলে অস্ট্রেলিয়াতে যখন ছিলাম, আপনি বেলায়েত ভাই হচ্ছে মনে করেন যে অস্ট্রেলিয়াতে আমার জন্য এক ধরনের মেন্টর হিসেবে কাজ করছে। উনি অনেক হেল্প করেছেন আমাকে। আমরা পাশাপাশি বাসাতেই থাকতাম। সবচেয়ে ভালো অভিজ্ঞতা হচ্ছে ওনার সাথে অনেক দিন মসজিদে নামাজ পড়তে যেতাম। ফজরের নামাজের সময় প্রচন্ড ঠান্ডার সময় আমরা গিয়েছি অনেকবার। তো ওই যে বিষয়টা সেটা আসলে আমেরিকাতে আমি যে জায়গাতে আছি সেই জায়গাতে ওই সুযোগটা নাই। এটা আসলে একটা, এখানে যদি বলেন যে আমেরিকাতে আমি কোন বিষয়টাকে মিস করি, বাংলাদেশে আমি মসজিদে নামাজ পড়তে যেতে পারতাম অনায়াসে, এখানেও যেতে পারি। তবে এখানে মসজিদের সংখ্যাটা খুবই কম। জুমার নামাজ আবার আমি চেষ্টা করি মানে যেভাবেই হোক ম্যানেজ করে যাওয়ার জন্য, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের যে বিষয়টা সেটা আমার মনে হয় বড় শহর হলে সুবিধা। মেলবোর্নের মতো শহরে তো প্রচুর মসজিদ আছে, তো সেটা সমস্যা হয় না। আর তারপরে আপনি মানে কি আপনি তো জানবেন না যে আপনি কখন কোথায় যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই আমি বলব যে আপনি যদি চেষ্টা করেন এগুলো এখানে ম্যানেজ করতে পারবেন। তবে আমি বেলায়েত ভাইয়ের সাথে গতকাল আমার কথা হয়েছে অনেকক্ষণ ধরে। উনি ড্রাইভ করতেছিলেন, তো ওনার সাথে কথা হচ্ছিল। আর মানে আমি ক্যামেরাতে কাজ করতেছিলাম, ওনার সাথে তখন কথা হচ্ছিল। তো আমি বলব যে উনার সাথে যে বন্ডিংটা সেটা ইটস কাইন্ড অফ সামথিং স্পেশাল। উনি অস্ট্রেলিয়াতে থাকাকালীন সময়ে উনার সাথে আমি অনেক জায়গাতে গিয়েছি, ঘুরেছি, উনার বাসায় খাওয়া-দাওয়া করেছি। আমরা একসাথে আড্ডা দিয়েছি। সত্যিকার অর্থে 29 কার্ড খেলছি অনেকদিন। তো আমাদের সাথে আরো ছিলেন রাজীব ভাই, তারপর হচ্ছে ময়েজ ভাই। আমি মিস করি উনাদেরকে। ভালো মানুষ কিছু পেয়েছি আমি অস্ট্রেলিয়াতে। আমরা আমরা একই রেস্টুরেন্টে কাজও করতাম। আমি যদিও ন্যাপ ব্যাংকে জব করতাম, পর কিন্তু কাজ করতাম আবার কমিক লাউঞ্জ, যেটা ছিল যে অস্ট্রেলিয়াতে আমার সবচেয়ে মানে স্পেশাল সময়। আমরা যে কাজ করতাম এটা মনে হতো না। বিশেষ করে ময়েজ ভাই, আমি, বেলায়েত ভাই, রাজীব ভাই, আমরা 4 জন ছিলাম ওখানে। আর বাবু নামে আরেকটা ছেলে ছিল, সে সেও ওখানে কাজ করতো। তা আমাদের ওখানকার সময়টা খুবই এনজয়েবল ছিল। আমরা ওই রকম একটা পরিবেশে আমরা জামাতে ওখানে নামাজ আদায় করতাম। তো সেই বিষয়টা আসলে মানে এখানে আমি যদিও এখানে এখন কোনো কাজ করি না, কারণ কাজের পারমিশনও নেই। বাট আমি অস্ট্রেলিয়াতে তো পার্ট টাইম কাজ করার সুযোগ আছে। তো সেখানে মাস্টার্স জার্নিটা টাফ ছিল। কেন তা বলতেছি, এর কারণ হচ্ছে আহ, আমাদেরকে কোনো ফান্ড দিত না সেখান থেকে। 25% স্কলারশিপে আমি সেখানে গিয়েছি। তবে ওই 25% স্কলারশিপের বাহিরই ধরেন এরপরও দেখা যেত প্রতি সেমিস্টার আমাকে প্রচুর টাকা দিতে হতো। তো সেটা আমি বাংলাদেশ সরকারের যে স্কলারশিপ সেখান থেকে তো একটা অংশ পেয়েছি। বাট ওইটা টেকিং ইউনিভার্সিটির মতো হাই কস্ট ইউনিভার্সিটিতে আসলে মানে খাবার করার, যাই হোক ওটা আমার মনে হয় ভালোই কেটেছে শেষ পর্যন্ত। জব করে ওগুলা ফিল আপ করা গেছে। আর ওভারঅল আমি বলবো অস্ট্রেলিয়া জার্নিটা এখন আমি মিস করি। এর কারণ হচ্ছে যদি পরিবেশ বলি, ওয়েদার, পাশাপাশি জব অপরচুনিটিস, লাইফ স্ট্যান্ডার্ড, মানুষের সাথে চলাফেরা, সবকিছু মিলিয়ে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কমিউনিকেশন। সবই ভালো ছিল ওখানকার। সো আমেরিকাতে যে খারাপ আমি সেটা বলতেছি না, কিন্তু আমেরিকাতে আমি আসি আসলে একটা খুবই
অপরিচিত স্টেটে, যে স্টেটটা খুব বেশি মানুষ চিনে না। আর এখানে এই স্টেটটা আসলে আমেরিকান পার্সপেক্টিভে খুব ছোট একটা স্টেট। হ্যাঁ, বাট আমি বলব যে এখানেও আমি অনেক এনজয় করতেছি। আমি এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে আমি পড়াশোনা করছি মার্কেটিং, যেটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবেই ম্যাচ করে না। আর এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি এবং কেমিস্ট্রিতে পিএইচডি করতেছি। তো এইটা অনেক বেশি মানে আপনার ম্যাচ করে, মানে এনজয় করতেছি আমি এখনকার কাজ, বিশেষ করে রিসার্চ থেকে মানে এনজয় করতেছি। আমি এমনও সময় যায় যে আমি হয়তো রাতে 12টা এখান থেকে বেরোচ্ছি ল্যাব থেকে। তো এটা যদি এনজয় না করে কেউ, তাহলে সে কনসিস্টেন্ট এটা করতে পারবে না। আমি সত্যিকার অর্থে এখানে যে কাজগুলো করি, সে কাজগুলো অনেক সফিস্টিকেটেড কাজ। এয়ার সেনসিটিভ, ময়েশ্চার সেনসিটিভ, গ্লোভ বক্সে কাজ করতে হয়, স্ল্যাং ক্লিয়ার কাজ করতে হয়। এই বিষয়গুলোর সাথে আমি বাংলাদেশে খুব বেশি পরিচিত ছিলাম না। বাট এখানে এসে সম্পূর্ণ একটা ভিন্ন আ এরিয়াতে রিসার্চ শুরু করে রিসার্চ কন্টিনিউ করা, এবং সেটা আল্লাহর রহমতে আমার পেপারও পাবলিশ হয়েছে। 2nd পেপারের কাজ চলতেছে। হয়তো জানুয়ারিতে সেটা আমি ইনশাআল্লাহ সাবমিট করব। 3rd পেপারেরও কাজ হয়ে গেছে। মানে আমার 4 টা প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে। এখন এগুলাকে প্রসেস করে জমা দিতে হবে। তো এই জার্নিটা টাফ ছিল। তবে সব জায়গারই আলাদা কিছু অভিজ্ঞতা থাকে। আর অস্ট্রেলিয়াতে ওই বেলায়েত ভাইয়ের কথা বলব যে উনার সাথে সময় ভালো কাটতো। আর উনার সাথে মানে তখনই আমি আপনার সম্পর্কে জানতাম যে অস্ট্রেলিয়াতে আপনি যখন ছিলাম তখন আমি জানতাম যে আপনি আমেরিকাতে আছেন, এবং আপনি ওকলাহোমা ইউনিভার্সিটিতে আপনার তখন অনেক ভালো কিছু পাবলিকেশন হয়েছে, এটা আমি শুনেছি। আর আপনার সম্পর্কে আমি আসলে বলার কিছু না। আমার মনে হয় দর্শক যারা আছেন তারা সবাই আপনার সম্পর্কে জানেন। এবং আপনি রিসেন্টলি যে আপনার যে অ্যাচিভমেন্টটা, বিশেষ করে আমেরিকার ইনোভেটিভ ইয়াং সায়েন্টিস্টদের যে লিস্ট, সেখানে আপনি খুব ভালো র‍্যাংকিং এ অবস্থান করেছেন। আপনাকে নিয়ে বাংলাদেশের মিডিয়া, ফ্রন্টলাইন মিডিয়াগুলোও কভারেজ করেছে, আমি দেখেছি। তো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং আপনি আমার আ মানে কাছের মানুষ বলেও আমার জন্য ভালো অনুভূতি, ভালো ফিলিংস। তো আমি আশা করব যে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। হ্যাঁ, আমি সত্যিকার অর্থে আ আমার যেই জার্নিটা সেটা অনেক বেশি বিশৃঙ্খল আমি মনে করি। বাট ধরেন আমার এই যে এখানে মানুষ কেউই খুব একটা রিসার্চ করে না। আমি ধরেন আমার একাডেমিক গ্যাপ আছে কেমিস্ট্রিতে ৭ বছরের। তো ৭ বছর ৬ বছর একাডেমিক গ্যাপ রেখে আবার এসে কেমিস্ট্রিতে শুরু করা, এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। বাট আমি এনজয় করতেছি। আমার আমার কোনো কিছুই খারাপ লাগতেছে না। সবই ভালো লাগতেছে। সবচেয়ে ভালো বিষয় আমেরিকার পিএইচডি, এটা ভালো মানে যে টাকা দেয় সে টাকা দিয়ে থাকা, খাওয়া, চলাফেরাতে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নতুন কিছু শেখা, রিসার্চ শেখা এবং সেটা প্রেজেন্ট করা। আমি বিভিন্ন জায়গায় যাওয়ার আল্লাহর রহমতে সুযোগ পাচ্ছি। ওয়াশিংটন, জুন মাসে নিউ মেক্সিকো, তারপরে হচ্ছে আবার অগাস্ট মাসে শিকাগো। এরপরে আরেকটা আছে আমার, সেটা হচ্ছে স্যান অ্যান্টোনিও, টেক্সাস। ওখানে এসিএস গ্রিন কেমিস্ট্রির একটা কনফারেন্স আমি অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি। আমাকে তারা ফান্ডিংও দিয়েছে। তো এই যে অপরচুনিটি গুলা, এগুলো আল্লাহর বিশেষ রহমত। এটা ছাড়া আসলে পসিবল না। আমি তো বুঝতেও পারতেছি না মাঝে মধ্যে, যে আমার কাছে মনে হচ্ছে আমি যা পরিশ্রম করি, আমি যা ডিজার্ভ করি, আল্লাহ তার থেকে আমাকে অনেক বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ। সো লাইফ নিয়ে কোনো ফ্রাস্ট্রেশন নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যেই প্রশ্ন ধরে আসলে এই কথাগুলো বললাম আমি, সেটা হচ্ছে আপনার সাথে পরিচয়। এটা অনেক বড় ধরনের একটা বিষয়। আমি বেলায়েত ভাইকে সবসময় মিস করি। ফোনে যোগাযোগ হয়, কথা হয় উনার সাথে। উনি যেরকম ডিসেন্ট এবং অনেস্ট লাইফ লিড করে, আপনার মধ্যেও সেটা রিফ্লেকশন আছে, এবং আপনি হার্ড ওয়ার্কিং। আর উনি প্রায় সময় আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জার্নিটার কথাও বলে, মজাও করে অনেক সময়। তো আপনার যেই জার্নিটা, আপনার যেই মানে আ এনকারেজিং ক্যারিয়ার, ধরেন বাংলাদেশ থেকে এসে এখানে পিএইচডি করার পরে ভালো কিছু পাবলিকেশনের পর আপনি যেভাবে সায়েন্টিস্টদের লিস্টে চলে আসছেন, সেটা আসলে এটাকে ফিল করার জন্য এক ধরনের কোয়ালিটি লাগে। তো আমি মনে করি যারা অডিয়েন্স যারা আছেন তারা এই বিষয়টাকে ফিল করবেন, এবং আপনার এই পডকাস্ট থেকে বা আপনার এই যে আ মিটিং থেকে আশা করি বাংলাদেশের ইয়াং জেনারেশন অনেক বেশি মোটিভেটেড হবে, এবং মেধা আমাদের আছে, আমাদের দরকার হচ্ছে অপরচুনিটি। এখন অপরচুনিটি বিশ্বব্যাপী সব জায়গাতেই আছে। আমার কাছে মনে হয় আমি একবার চেষ্টা করে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, একবারেই চলে আসছি। অনেকেই আছে অনেকবার চেষ্টা করে। তো অনেকেই একবার চেষ্টা করে চলে আসে। কোনো সময় কোনো কিছুই স্টপ করতে পারে না। মানুষ যদি কোনো কিছু ইচ্ছা করে, চেষ্টা করে যে আমি পারব। আমার ইচ্ছা হচ্ছে যে হায়ার স্টাডিজ এ যাওয়া, রিসার্চ করা।
তো রিসার্চ করলে প্র্যাকটিক্যাল লাইফেও মানুষ অনেক কিছু, অনেক পেশেন্স গেইন করতে পারে, নলেজ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেলফ স্যাটিসফ্যাকশন, যে আমি যা কিছু করতেছি এখানে কি ইনোভেশন আছে, আমি কি কন্ট্রিবিউট করতে পারতেছি ওই স্পেসিফিক ফিল্ডে। তা না হলে তো আমেরিকাতে আসলে পিএইচডি ডিগ্রি দিবে না আমি যদি কন্ট্রিবিউট করতে না পারি, এটা আপনি অনেক ভালো জানেন। তো জার্নিটা আমি ফিল এনজয় করতেছি। আর আপনার সাথে তো আমেরিকা যেদিন আসছি সেদিন থেকেই মানে সেদিন এর আগের থেকেই পরিচয়। আপনি আমার জন্য এয়ারবিএনবি-তে বাসা ঠিক করে রাখছিলেন। না, তো ঠিক আছে, তো আপনার সাথে পরিচয়ের বিষয়টা তো অনেক অ্যামেজিং। সো হোপফুলি দ্যাট উইল কন্টিনিউ। ভাই আমার হচ্ছে যে প্রথমত হচ্ছে আমি কিন্তু মানে সত্যি কথা একটা জিনিস বলি যে আহ, আমার যখন আমার ভাইয়ের সাথে কথা হয় আর কি, বেলায়েত ভাইয়ের সাথে যখন কথা হয়, সে কিন্তু সবসময় বলতো যে আপনি লাইফে অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন, ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং। ডেফিনেটলি আপনি যে হার্ড ওয়ার্কিং এর যে পার্টটা, মানে আমার কিন্তু একটু খারাপ লাগতেছে শুনে যে আপনি এখনো 12টা পর্যন্ত কাজ করেন। আমি কিন্তু আই নিড টু ওয়ার্ক লাইক দ্যাট, মানে আমি একটু অলস হয়ে গেছি। ঠিক আছে, ইটস রিয়েলি আপনি তো পিএইচডি অ্যাচিভ করে ফেলছেন, সো আপনার ইটস তো এখন ডিগ্রির দরকার নাই, আই নিড আপনি সাম একটা পুশ। মেন্টর হিসাবে কাজ করবেন। আই নিড সাম পুশ, বাট ইনশাল্লাহ, বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমার খুব ভালো লাগে এখন। আম, আমি আসলে ভাই খুবই মানে, আপনি যদি ওকে থাকেন, আপনি কি মানে আপনার এই স্ট্রাগলের যে আমি কিন্তু কখনো ওইভাবে শুনি না যে হাউ ওয়াজ ইউর লাইফ ওয়াজ স্ট্রাগল, আপনার লাইফে অনেক আহ, কারণ আমি আসলে কি যে আমি সত্যি কথা, আমি যারা আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে বা যারা মোটামুটি আমাকে ফলো করে, আমি দেখছি যে মোস্ট অফ দেম আর ভেরি ওয়েল ব্যালেন্সড ফ্যামিলি, এবং তাদের আসলে লাইফে আসলে বেসিক নিড নিয়ে কোনো কনসিডারেশন নাই। সো যেটা হয় যে তারপরও তাদের হচ্ছে ধরেন এই রিলেশনশিপ বা ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় নিয়ে তারা খুব হতাশ, ইনফ্যাক্ট অনেকে সুসাইডও করে। বাট দ্য রিয়েলিটি ইজ আপনি আসলে একটা কথা আছে না, পেটে ক্ষুধা থাকলে আপনি আসলে অন্য কিছু ভাবতে পারবেন না। সো লাইফের আই ডোন্ট নো, বাট আপনি যদি আপনার মানে স্ট্রাগল নিয়ে যদি কিছু একটু বলতেন আর কি, ইট ইজ ওয়ান। সত্যিকার অর্থে এস এম ভাই, স্ট্রাগলের বিষয়টা বললে এগুলো তো প্রতিটা ফেজে স্ট্রাগল আছে লাইফ, আমার কাছে মনে হয়। এটা মানে শুধু ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের বিষয়টা তা না, ইয়েস। এর বাহিরেও স্ট্রাগল আছে। ধরেন স্ট্রাগল আমি কিভাবে, আমি এখন মনে করেন বাসা থেকে এখানে হেঁটে আসছি, আমাকে স্নোফল হচ্ছে, আমাকে ওই স্নো এর উপর দিয়ে হেঁটে আসতে হচ্ছে। আর স্বাভাবিকভাবে যখন আমি হেঁটে আসি তার থেকে আজকের হেঁটে আসাটা স্ট্রাগলের মানে মোর স্ট্রাগল, কারণ হচ্ছে আমাকে ওই স্বাভাবিক হাঁটাটা আমি হাঁটতে পারি না, এটা এক ধরনের স্ট্রাগল। তো আর আমার কাছে মনে হচ্ছে কি স্ট্রাগলের, যদি আমি বলেন যে স্ট্রাগল, আমি সত্যিকার অর্থে মানে এখন আমি যেভাবে স্টাডিতে আমি যেভাবে ইনভলভড, আমি আমার হায়ার সেকেন্ডারিতে এইভাবে ছিলাম না, বা সেকেন্ডারি স্কুল লেভেলে এরকম ছিলাম না। আমার যতটুকু মনে পড়ে ক্লাস 8-এ আমার মা মনে করেন যে উনি প্রাইমারি স্কুল পাস, হ্যাঁ? আমার বাবা হচ্ছে এসএসসি পাস। সো ওভারঅল বিষয়টা হচ্ছে আমার মা-বাবা উচ্চশিক্ষিত নয়। কিন্তু আমার চাচা আছেন, উনারা অনেক উচ্চশিক্ষিত। উনারা মানে নৌবাহিনীর অনেক বড় অফিসার আছেন একজন, উনি রিটায়ার করেছেন। একটা আ সিটি কর্পোরেশন স্কুলের সহকারী সরি, উনিও সম্ভবত প্রধান শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন। ছোট এক চাচা উনি মারা গেছেন। উনি অনেক বড় বিজনেসম্যান। তো ফ্যামিলিগতভাবে যদি বলেন যে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন ছিল, সেটা আমি আসলে এখানে এত ডিটেইল বলতে চাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। তো দরকারও নেই। হুম, হুম। আর আমার কাছে মনে হচ্ছে কি যদি স্ট্রাগল এর কথা বলেন তাহলে লাইফের প্রতিটা ফেজই স্ট্রাগল এর। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখনও ওই ডিটেইল বলতে চাচ্ছি না, স্ট্রাগল ছিল। হুম, ফাইন্যান্সিয়ালও কিছু ছিল, হুম, পাশাপাশি মা-বাবার কিছু অসুস্থতা ছিল। তো হুম, এই বিষয়গুলো ছিল। এরপরে যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি আমার জেঠুর বাসায় থাকতাম। তো উনি সহায়তা করেছেন ওই সময় অনেক। উনাদের বাসায় থেকেছি এটা। এরপরে সেটা মনে করেন থাকলেও আপনি মনে করেন যে আপনি আ খুব একটা কমফোর্ট এর মধ্যে ছিলাম। কিন্তু আমার মনে হয় কি পড়াশোনার জন্য যে একটা সাউন্ড এনভায়রনমেন্ট এর দরকার হুম, হয়, মোটিভেশন এর দরকার হয়। তো কোনো ক্ষেত্রে সেটা উনাদের সাধ্যমত সর্বোচ্চ উনারা করেছেন। এর বাহিরেও আমি বলব যে আমার অনেক সেক্ষেত্রে আমারও কিছু গাফিলতি ছিল। আমি ওই সময়ও আ খুব বেশি যে পড়াশোনা করতাম তা না। আমার কাছে মনে হচ্ছে আমি ক্রিকেট বা অন্যান্য স্পোর্টস, মিউজিক মানে এগুলা নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু স্ট্রাগলটা আসলে বলব যে আপনার যদি ফাইন্যান্সিয়াল সেফটি মানে স্টেবিলিটি থাকে honestly, যদি ধরেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, একটা সচ্ছল পরিবার, ওয়েল অফ ফ্যামিলি থেকে আপনি বিলং করেন, অথবা আপনার আ ফাইন্যান্সিয়ালি সলভেন্ট যদি হয় আপনার ফ্যামিলি, আপনি দেখবেন যে আপনার হাজারো প্রবলেম সলভ হয়ে যায় শুধু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থেকে। এখন
এই ক্ষেত্রে হয় কি, আপনি যখন ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আপনার ফ্যামিলিতে থাকবে না, তখন আপনি চেষ্টা করলে সেই চেষ্টাগুলো অনেক বেশি পরিমাণে আপনাকে মনে করেন কাউন্টার অ্যাটাক করে। এবং কিন্তু সেই কাউন্টার অ্যাটাকের সময় আপনাকে আবার স্থির থাকলে হবে না। আমি মোটিভেশনের জন্য এই কথাগুলো বলতেছি। সরি টু সে, আমি আসলে কোন রকম এক্সাজারেশন করতেছি না। এটা হচ্ছে কি, আপনার ওই সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করতেছেন, আপনার ওই প্রবলেমের সময়গুলাতে আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করতেছেন, কতটুকু পেশেন্স রাখতেছেন, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু এতটুকু বলতেছি। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকের লাইফেই আসবে। কিন্তু এই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোকে আপনি কিভাবে ট্যাকেল দিচ্ছেন, এবং অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আপনাকে চলতে হবে। কিন্তু ওই জায়গাগুলোতে আসলে বাংলাদেশের আমার একার সমস্যা না, হাজার, হাজার মানুষেরই সমস্যা আছে। আমি ধরুন যখন আ ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার সাথে আমার জুনিয়র অনেক স্টুডেন্ট, আমি 2nd ইয়ারে পড়ি, আমি 1st ইয়ারের ব্যাচ পড়াতাম। হ্যাঁ? আমি 3rd ইয়ারে পড়ি, 1st ইয়ার 2nd ইয়ারে ব্যাচ পড়াতাম। আমারই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যাদেরকে আমি ফিজিক্স পড়াতাম, কেমিস্ট্রি পড়াতাম, ম্যাথ পড়াতাম। আমি জানি না কতটুকু ভালো পড়িয়েছি। কিন্তু আমারই সাথে যারা আমার সাথে ছিল, ওরা এখন, ওদের মধ্যে অনেকে বড় অফিসার আছে, অনেকে পিএইচডি স্টুডেন্ট আছে, পিএইচডি শেষ করে ফেলছে। অনেক বড়, বড় সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত আছে। অনেকেই আছে। আমি নাম বলতেছি না, বাট আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে এটা আসলে ওই জার্নি গুলো সহজ না। ওইটা একটা স্ট্রাগল। আপনি জানেন না আপনারই সমবয়সী একটা ছেলেকে আপনি পড়াচ্ছেন, সে কি রকম ফিল করতেছে, হ্যাঁ? আপনি কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন। আমি ধরুন কেমিস্ট্রি যতটুকু বুঝি আমি চেষ্টা করতেছি তাদেরকে দেয়ার জন্য। আমার প্রিপারেশন হয়তো মাঝে মধ্যে 100% থাকতো না। কিন্তু আমার অবশ্যই চেষ্টা থাকতো তারা যাতে সাকসেসফুল হয়। এখন এটা করতে গিয়ে নিজের রেজাল্ট মাঝে মধ্যে কিছুটা কম্প্রোমাইজড হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট খারাপ ছিল না। আমার রেজাল্ট ভালোই ছিল অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে। তো এই যে বিষয়গুলো, এগুলো স্ট্রাগল। এরপরে স্টুডেন্ট পড়াতাম। ওই সময় মনে করেন স্টুডেন্ট লাইফে আমি যখন ২০০৭, ৮, ৯ সাল, ওই সময়গুলাতে ধরেন আমার মান্থলি ইনকাম ২০-২৫ হাজার টাকা করতে হইতো। ৩,০০০, ৪,০০০ টাকা টিউশনি থেকে আমি পেতাম। তো বুঝেন কতগুলো টিউশনি করতে হতো। তো এগুলো স্ট্রাগল। এইটা হচ্ছে আরকি বিষয়। তো এর পাশাপাশি পড়াশোনা। এখন আমি একটু আগে আমি বলছিলাম একটা বিষয় যে ধরেন আমি যা ডিজার্ভ করি না, আল্লাহ তার থেকে বেশি দিয়ে দিছে আমাকে। ধরেন আমি বিসিএস এ পরীক্ষা দিতে গেছি, খুব একটা প্রিপারেশন নেইনি। কিন্তু আমি দেখলাম আমার প্রিলি হয়ে গেছে আল্লাহর রহমতে। কেন? কারণ মানে একটা অ্যাডভান্টেজিয়াস জায়গাগুলো কি ছিল? আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে যে পার্টটা আসতো, আই মিন সায়েন্স পার্ট এবং ম্যাথ পার্ট থেকে দেখা যেত ওখান থেকে 40 টা কোয়েশ্চেন আসতো। আমাদের সময় 100 নাম্বারের প্রিলিমিনারি হইতো। তো আমি দেখা যাচ্ছে ওই 40 খুব দ্রুত সময়ের ভিতরে 40 আনসার করে ফেলতেছি। আমার হয়তো ১টা ২টা ভুল হইতেছে। তাহলে আমি তো সেখানে একটা অ্যাডভান্টেজিয়াস জায়গাতে পৌঁছে যাচ্ছি। তো বাকি যে অংশটুকু, সেখান থেকে 30 নাম্বার পাইলে তো আমার প্রিলি কভার হয়ে যাচ্ছে। তো এজন্য দেখা যায় আমি যে খুব বেশি নলেজ নিয়ে সেখানে গিয়েছি, খুব বেশি তা না। মাঝে মধ্যে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে হয়তো কাজ করছি। তো আল্লাহর মেহেরবানি আমি প্রিলিতে টিকলাম। রিটেন পরীক্ষা দিতে গেলাম, সেই সময় পারিবারিক কিছু প্রবলেম ছিল। রিটেন পরীক্ষার সময় রিটেনে আমি লিখে আসতাম। সর্বোচ্চ চেষ্টা করতাম যে ৩ ঘন্টা আমি ওখানে বসে আছি সেটার 100% প্রোডাক্টিভ একটা টাইম স্পেন্ড করার জন্য। তো সেটা দেখা গেল যে রিটেনে পাস করলাম। ভাইবা দিতে গেলাম, ৪০ মিনিট ধরে ভাইবা হয় আমাদের এই বিসিএস। আমার যার বোর্ডে পড়লাম আমি, তিনি সুরাইয়া বেগম নামের এক মানে অধ্যক্ষ ছিলেন। উনি সম্ভবত ঢাকার যেকোনো একটা কলেজের অধ্যক্ষ ছিলেন। তো উনার ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ এক্সটার্নাল ছিলেন। তো উনি ভাগ্যক্রমে সেখানে আমার কোয়েশ্চেন গুলো হয়ে গেছে সব জিওগ্রাফি, এনভায়রনমেন্ট ওই এরিয়া থেকে। তো পাশাপাশি কেমিস্ট্রি থেকেও প্রচুর কোয়েশ্চেন, এবং আমার ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস ছিল। ফরেন অ্যাফেয়ার্স থেকেও প্রচুর কোয়েশ্চেন হয়েছিল। আমি ভালো দিয়েছি, কিন্তু ওই ১২তম চয়েস থেকে কিভাবে তথ্য ক্যাডার আসছে সেটা স্টিল মিস্ট্রি। আমার কাছে এটা এখনো মানে আমি জানি না। অনেকের ক্ষেত্রে এরকম হয়। কোন ইকুয়েশনে সেটা হয় তা না। তা বুঝতে পারিনি। তো এই স্ট্রাগল বলতে আসলে আমি খুব লাইটলি বললে এভাবে, আর ডিপলি আমি বলার দরকার নাই বলতে চাচ্ছিও না। আমি শুধু এতটুকু এখান থেকে যেটা মানে আ অডিয়েন্সরা যেটা আপনার আ টেক অ্যাওয়ে করতে পারে সেটা হচ্ছে যে স্ট্রাগল এর পিরিয়ড গুলাতে ইউ হ্যাভ টু বিকাম রিয়েল পেশেন্ট। আপনাকে ধৈর্য এবং কৌশলের আশ্রয় নিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সর্বাবস্থায় সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আপনাকে আগাতে হবে। কারণ হচ্ছে আসলে মানুষ শুধুমাত্র চেষ্টা করতে পারে। সফলতা দেওয়ার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। আমি এতটুকু বলতে পারি। মানুষের হাতে কিছুই নাই। মানুষ সর্বোচ্চ চেষ্টা করতে পারে। আর বা স্ট্রাগল এর যে বিষয়টা সেটা আমার মনে হয় সবার লাইফেই আছে। মানে রিয়েল কিছু এক্সেপশন ছাড়া অনেকেই অনেক একাডেমিক স্ট্রাগল হয়। অনেকের অনেক ধরেন আ
পারিবারিক মেন্টাল স্ট্রাগল অনেক কিছু হয়। তো সবার লাইফ তো মিক্সড জার্নি, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার স্ট্রাগল গুলোর অনেক ডাইমেনশন আছে, অনেক দিক আছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি, স্ট্রাগল সবার লাইফে আছে, সবাই এক এক ধরনের ফেজ ক্রস করে। তবে প্রতিটা ক্ষেত্রে, সেটা ক্যারিয়ার হোক বা একাডেমিক হোক, বা অনেক একাডেমিশিয়ান হয়, অনেকে ইন্ডাস্ট্রি জব করে, অনেকে গভর্নমেন্ট জব করে। আমার কাছে মনে হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই প্রোজ অ্যান্ড কনস আছে, আপনাকে ব্যালেন্সড করে চলতে হবে। আর সফলতা পাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি মনে করি সবকিছুর উপরে লাখ, তার উপরে যেটা সেটা হচ্ছে আপনি পরিশ্রম করবেন, ডিটারমেন্ট থাকবেন, কনসিস্টেন্টলি আপনি কাজ করে যাবেন। 90% ব্যর্থ হলেও 10% সফল হলে সেটাই অনেক। আমরা রিসার্চের ক্ষেত্রে কি করি, আমরা তীর মারি, তাই না? অন্ধকারে তীর মারি। আমরা একটা রিসার্চ ডিজাইন করি, আমরা একটা প্রজেক্ট ডিজাইন করি, ডিজাইন করার পরে আমরা এটা যখন এক্সিকিউট করি 90% ফেইলিওর হয়, 10% হয়তো সাকসেসফুল হয়। তাই বলে কি আমরা ছেড়েতে দেই না, তাই না? আমি যখন ল্যাবে এখন কাজ করি, তো দেখা যায় যে আমি যে কোনো একটা ক্যাটালিস্ট নিয়ে আমি ক্যাটালাইসিস করি। তো ক্যাটালাইসিসের জন্য আমার ক্যাটালিস্ট ডিজাইন একটা বিশাল বড় বিষয়। সেটা ডিজাইন করার পরে আমি যখন এটা কাজ করবে কিনা সেটা করার পরে, সেটা ক্যারেক্টারাইজেশনের পরে আমি যখন ল্যাবে এটাকে এক্সিকিউট করতে যাই, তখন দেখা যায় কি সব সাবস্ট্রেটের ক্ষেত্রে সেটা কাজ করে না। কিছু, কিছু ক্ষেত্রে কাজ করে, কিছু, কিছু ক্ষেত্রে করে না। তখন আমাকে বুঝতে হবে যে আমি আসলে রিসার্চটাকে কোন দিকে নেব। তো ওইটার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার সেটার জন্য প্রচুর লিটারেচার পড়তে হয়, প্রচুর। মানে এই যে আমরা 10টা 11টা পর্যন্ত রাতের কাজ করি, এটা ঠিক যে আমি মাঝখানে হয়তো বাসায় যাই, সিনেমা দেখি, নামাজ পড়ি, আমি সবই করি এগুলা। কিন্তু দিন শেষে আমাকে মনে রাখতে হয় যে আমি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে গ্র্যাজুয়েট রিসার্চের আউটকাম দিয়ে দেখাতে হয়। আমাদের প্রতি সপ্তাহেই, মানে প্রতি 2 সপ্তাহ পরই আমার প্রেজেন্টেশন দিতে হয়, আমি কতটুকু রিসার্চ কি করছি না করছি। তো এই প্রেজেন্টেশনের সময় আমি প্রচুর প্রশ্নের সম্মুখীন হই, বিশেষ করে আমার কলিগসদের থেকে, যারা আমার সাথে রিসার্চ করে। কারণ রিসার্চের এই বিষয়টা খুবই খুবই সফিস্টিকেটেড, যে আমার কলিগদের আনসার কিভাবে দিচ্ছি আমি, আমার যে মেন্টর, আমার যে পিআই, তার আনসার কিভাবে দিচ্ছি আমি, এবং তারা রিসার্চের ভুল ত্রুটি ধরতেছে। যে কোনো একটা পাবলিকেশন পর্যায়ে যাওয়ার জন্য রিসার্চ প্রথমে তো আমার কলিগদের থেকে আমি পাশ করতে হয়। তারপরে না আমি গিয়ে হয়তো দেখা গেল যে রিভিউয়ার যারা, তাদের কাছ থেকে আমাকে তাদের কোশ্চেনের জবাব দিতে হয়। তো এটা ওভারঅল আমার কাছে মনে হয় মানে সব ক্ষেত্রে স্ট্রাগল আছে। তবে প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলোকে, আমার যতটুকু আইডিয়া, যে খুব ট্যাক্টফুল এটাকে হ্যান্ডেল করাটাই হচ্ছে সবচেয়ে ভালো বিষয়, এবং সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা ভাই, আপনার মনে আছে কিনা আপনি যখন এখানে আসেন, শুরুর দিকে মনে হয় আপনি ছোট্ট করে কিছু শেয়ার করছিলেন যে মানে ডেফিনেটলি আপনি যেহেতু মাঝখানে কিছুদিন মানে বেশ হুম, কিছু হুম। আপনার কেমিস্ট্রি গ্যাপ ছিল আপনার, অ্যাজ এ ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট হিসেবে আপনি ল্যাবে কি টাইপের চ্যালেঞ্জ ফেস করছিলেন এবং তারপরে আপনি কিভাবে কাভার করছেন একটু যদি বলতেন। আসলে আমি যখন এখানে আমেরিকাতে যখন আসি, তখন প্রথম 6 মাস 8 মাস আমার কোনো ল্যাব ওয়ার্ক ছিল না। আমাদেরকে এখানে থিওরি কোর্স করতে হয় অনেকগুলো, সেখানে অনেকগুলো ফেজ আসছে, মানে ডিফিকাল্ট ফেজ। এই ফেজগুলোর মধ্যে সব প্রফেসর আপনাকে সমানভাবে নিবে না। আপনি ভালো পারফর্ম করলেও কিছু কিছু প্রফেসরের ক্ষেত্রে দেখা যায় কি প্রফেসররা বায়াসড থাকে। আমি দুঃখিত এই শব্দটা ব্যবহার করার জন্য। এখন কিন্তু আপনাকে আপনার কোয়ালিটি দিয়ে সেটাকে প্রফেসরকে কনভিন্স করে নিতে হবে, এবং প্রফেসর একটা সময় গিয়ে আপনার ফেভারে চলে আসবে। মানে ফেভার বলতে আমি এটা বুঝাচ্ছি, সব ক্ষেত্রে জাস্টিফিকেশন আছে। আমি যখন থিওরি কোর্সগুলো করতাম, দেখা যেত কোনো ক্ষেত্রে মানে বা অনেকগুলো সিনথেসিস আছে। আমি একটা কোর্স করতেছিলাম, সেটা হচ্ছে অ্যাডভান্সড অর্গানিক সিনথেসিস। তো সেই ধরনের অ্যাডভান্সড অর্গানিক সিনথেসিস কোর্সের এখানে যে ম্যাটেরিয়াল গুলো পড়াতো, সেটা বাংলাদেশের সিলেবাস অনেক ব্যাকডেটেড ছিল। এখানে এরা অনেক অ্যাডভান্স সিলেবাসে পড়াচ্ছে। তা আমি যখন প্রফেসর লেকচার গুলা দিত, কিছু কিছু ক্ষেত্রে স্টিরিও কেমিস্ট্রি আমার বুঝতে সমস্যা হতো, তখন আমি ভিন্ন কৌশলে গেছি। আমি পুরাতন যত লেকচার আছে, যাকে 3-4টা বই, মানে আপনার নেম রিঅ্যাকশন সবকিছু পড়ে, নতুন করে আমাকে আবার অর্গানিক রিঅ্যাকশন গুলোকে রিভিউ করে তারপরে ক্লাসে যখন আমি যেতাম, তখন দেখা যেত যে আমার এই ডিফিকাল্টিস গুলো ওভারকাম হয়ে যাচ্ছে। এরপরে আমি তো দুটো নতুন কম্পাউন্ড সিনথেসিসের টোটাল রোড ম্যাপ দিয়েছি, রেট্রোসিনথেসিস, পরবর্তীতে টোটাল সিনথেসিস, এই জিনিসগুলো করেছে। তো এটা একটা স্ট্রাগল ছিল।
তো সেটাকে ওভারকাম করার জন্য প্রফেসরের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন আমার ছিল। আমি প্রতি লেকচার শেষে তার সাথে গিয়ে আমার যেই প্রবলেমগুলো অ্যারাইজ করতে সেটা নিয়ে আমি ডিসকাস করতাম। এখানকার প্রফেসর এটাকে খুবই এনকারেজ করে যে আপনি যখন কোনো প্রবলেম ফেস করবেন আপনি ডিরেক্টলি প্রফেসরদের সাথে যোগাযোগ করবেন, প্রফেসর আপনাকে তার লেকচার সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করবে এবং আপনাকে কিভাবে কমফোর্টেবল করা যায় সেটা চেষ্টা করবে। এরপরে বাকি কোর্সগুলোতে আমার খুব একটা সমস্যা হয় নাই। এরপরে প্রেজেন্টেশনের যে বিষয়, সেকেন্ড সেমিস্টারে এসে আমাকে একটা রিসার্চ প্রেজেন্টেশন দিতে হয়েছিল। সেই রিসার্চ প্রেজেন্টেশন তখন আমি তেমন কোনো রিসার্চই আসলে করিনি। তখন আমাকে কি করতে হয়েছে, আমাকে যে প্রজেক্ট আমি প্ল্যান করতেছিলাম যে প্রজেক্টে কাজ করব প্রফেসরের সাথে যোগাযোগ করে, সেটার ব্যাকগ্রাউন্ড স্টাডিজ করে আমি প্রেজেন্টেশনটা দিই। তো সেটা ধরেন এক ধরনের চ্যালেঞ্জিং বিষয় ছিল। তারপর রিয়েল চ্যালেঞ্জ শুরু হয় যখন আমি রিসার্চ শুরু করি ২০২৩ সালের মিড সেমিস্টার, মানে অক্টোবর ২০২৩ আমি সম্ভবত ল্যাব ওয়ার্ক শুরু করি। তো ল্যাব ওয়ার্কে যখন প্রথমে যাই, প্রথমেই যখন আমি যে সমস্যাগুলো ফেস করি সেটা হচ্ছে আমার ল্যাবমেটদের যে ইংলিশ অ্যাকসেন্ট সেটা। সেখানে ল্যাবমেট একজন ছিল, ড্যানিস সেথ নামে একটা ছেলে ছিল। খুবই স্মার্ট এবং খুবই নলেজেবল। কিন্তু তারা এটা ফিল করতো না যে আমি নন নেটিভ স্পিকার, বা তারা অনেক কমন অ্যাকসেন্টে এবং ডায়ালেক্ট ইউজ করতো, যেমন অনেকগুলো ফ্রেজ ইউজ করতো। তো বিগিনিং আমার এই মানে ডাউট সেট, আই ওয়াজ রিয়েলি আনকমফোর্টেবল অ্যাবাউট দিস কাইন্ড অফ ফ্রেজেস। তো পরে আমি যখন গ্র্যাজুয়ালি যখন এগুলোকে শিখে ফেলছি তখন আর এটা কোনো ইস্যু ছিল না। তো ওই ছেলেটা আমাকে প্রথমে আমাদের ল্যাবের যে রিসার্চ, বেসিক্যালি আমার ওই ধরনের অর্গানোমেটালিক রিসার্চের আমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই। তা আমি যখন পড়া শুরু করছি তখন আমার প্রফেসর জাপানি ছিল, সেও মানে আমেরিকাতে ছিল না। তো প্রফেসর আমাকে কতগুলো পাবলিশড পেপার পাঠাইছে আমাদের প্রিভিয়াস গ্রুপের, আমি ওগুলো পড়াশোনা করছি। করার পরে আমি আস্তে আস্তে অর্গানোমেটালিক রিসার্চের ভিতরে ঢুকে যাচ্ছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে, একটা অর্গানোমেটালিক পেপারের স্ট্রাকচারটা কি, সেটাকেও ফোকাস করছি। এবং রিসার্চ করার জন্য আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল কি, বাংলাদেশে কখনো আমি এয়ার সেন্সিটিভ ময়েশ্চার সেন্সিটিভ কাজ করিনি। এখন আমি এখানে যখন কাজ করতেছিলাম তখন দেখা যেতে, মানে বাহিরের যদি 1% কোনো এয়ার আমার রিয়াকশনের ফ্লাস্কে ঢুকে তাহলে শেষ। ওইটা আমার আর রিয়াকশন হবে না। 100% আমি ওইটা ফেলিওর। ওই যে শ্ল্যাঙ্ক লাইন বলে একটা লাইন আছে যেখানে এয়ার সেন্সিটিভ ময়েশ্চার সেন্সিটিভ কাজগুলো করা হয় ভ্যাকিউম এবং নাইট্রোজেন অ্যাটমসফিয়ার মেনটেন করে। তো সে আমাকে শিখিয়েছিল যে আসলে কিভাবে এটা করতে হয় এবং গ্লোভ বক্সে কাজ কিভাবে করতে হয়, গ্লোভ বক্সের অ্যান্টি চেম্বার হ্যান্ডলিং কিভাবে করতে হয়। তো সে মাসখানেক আমাকে এটা শিখিয়েছে। তো ইন দ্য মেইন টাইম আমি রিয়াকশন শুরু করছি। এরপরে ফল সেমিস্টার শেষ হয়ে গেছে, তারপরে ব্রেক আসছে। ব্রেকের সময় আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমি একটা কম্পাউন্ড সিনথেসিস করতে চাচ্ছিলাম কিন্তু এটা হচ্ছিল না। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা যে আসলে আমি ওটা কিভাবে হ্যান্ডেল করছি, যে আমার যে কম্পাউন্ড সিনথেসিস করতে চাচ্ছিলাম ক্যালসিয়াম আর্সেনাইড, সেটা হচ্ছিল না। এর কারণ হচ্ছে কি, আমি প্রথম বা যেই সলভেন্ট দিয়ে কাজ শুরু করছি সেই সলভেন্টটা হয়নি। তারপরে আরেকটা সলভেন্ট দিয়ে করছে, সেখানে হয়েছে, কিন্তু এটার এক্সআরডি অ্যানালাইসিস করে, অর্থাৎ এটা ক্রিস্টালোগ্রাফিক অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে আমার কম্পাউন্ডে আমি যেই লাইগ্যান্ডটা চাচ্ছি সেটা আসে নাই, আর সলভেন্ট অ্যাজ এ অক্সিলিয়ারি লাইগ্যান্ড সেটা অ্যাড হয়ে গেছে। এটা আরেকটা স্ট্রাগল। তখন আমাকে আবার ভিন্নভাবে চিন্তা করতে হয়েছে। তো ভিন্নভাবে চিন্তা করে পরে আমি নন পোলার সলভেন্টে গিয়ে সেটা করছি। তখন গিয়ে আমার এক্সআরডি সেটার স্ট্রাকচারটা আসছে, তার একটা কমপ্লিট ক্যারেক্টারাইজেশন করা সম্ভব হয়েছে আমার পক্ষে। এটা প্রথম সাকসেস ছিল আমার গ্রুপে। তো ওই ওই জার্নিতে এখানে আমি বলবো যে ওই ড্যানিসের হেল্প ছিল ভালো। সে আমাকে হেল্প করছে, যদিও শুরুর দিকে সে একটু সেন্সিটিভ মানুষ, বাট ওদের সাথে প্রথম দিকে ওরা আমাকে অ্যাকসেপ্ট করতে একটু হেজিটেট করতেছিল, কিন্তু একটা পর্যায়ে তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা একসাথে চেস খেলছি কয়েকদিন। তো আমার সাথে চেস সে পারতো না। এই জন্য আমার ওইটা তার জন্য একটা দুঃখ ছিল, সে কোনোদিন হারাতে পারে না আমাকে। তো এরপর হচ্ছে যে আপনার সে গ্র্যাজুয়েট হয়ে যায়। তখন আমি গ্লোব বক্স শ্ল্যাঙ্কলাইন কাজ শিখে গেছি। তখন আমার প্রফেসরের সাথে যোগাযোগ করে ওই প্রজেক্ট তো হইলো, আর নতুন প্রজেক্ট ডিজাইন করছি আমরা। তো নতুন প্রজেক্ট ডিজাইন করে আমি ক্যালসিয়াম ক্যাটালাইসিস হাইড্রোফসমিনেশনের কাজ শুরু করি, ফটো ক্যাটালাইটিক হাইড্রোফসমিনেশন, যে এটা এখন পাবলিশ হয়েছে অলরেডি। তো সেটার থেকে শুরু করে আমি এরপরে যখন দেখলাম যে 2025 সালের এপ্রিলে এটা পাবলিশ হওয়ার পর আমি চিন্তা করতেছি এখন আমি কি করবো। এখন আমার আমার যে সুপারভাইজার তার কাছে গেলাম, সে বলে যে নিজে প্ল্যান করো, তোমাদের ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট হইতে হবে, আমি বলবো না এখানে। এন্ড সে আমাকে এখন প্রজেক্ট দিচ্ছে না। তখন মাসখানেক একটা ফ্রাস্ট্রেশনের ভিতরে ছিলাম যে আমার এখনকার ফিউচার
প্রজেক্ট কি হবে, কারণ আমি তো একটা প্রজেক্ট দিয়ে আমাকে গ্র্যাজুয়েশন দিবে না, আমার অ্যাটলিস্ট 4টা চ্যাপ্টার লাগবে। তখন আমি চিন্তা করলাম যে নিজে নিজে চিন্তা করতেছিলাম, মানে যখন এখানে অফিসে বসতাম, কলিগদের সাথে আরো 3-4 জন কলিগ ছিল, ওদের সাথে কথাবার্তা বলতাম, তো ওরা অনেক ডিপ্লোম্যাটিক। আমার এখনকার কলিগরা অনেক ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক ইন এ সেন্স যে ওরা যখন আপনার সাথে কথা বলবে, ওদের রিসার্চটাকে প্রায়োরিটি দিবে, বলবে যে আমার রিসার্চ ভালো না, তাদের রিসার্চ ভালো, এবং তারা চেষ্টা করবে এটা এস্টাবলিশ করার যে তাদের যে তারা যেটা কাজ করতেছে সেটা অনেক সুপেরিয়ার, সেটা একটা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালের ডিজার্ভ করে। কিন্তু আমার প্রফেসর যখন আমি তারপরে আমার নিজস্ব কৌশলে আমি 4টা প্রজেক্ট ডিজাইন করি, 3টা প্রজেক্ট, আর একটা হচ্ছে ওই প্রজেক্টের এক্সটেনশন। ওই 3টা প্রজেক্টের কাজ আমি যখন করে, আমি অগাস্টে যখন আমার প্রেজেন্টেশন দিলাম, 3টা প্রজেক্ট এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত 4 মাসের ভিতরে 3টা প্রজেক্টের কাজ করে যখন আমি প্রেজেন্টেশন, আমার ক্যান্ডিডেসি এক্সামে যখন ওটা প্রেজেন্ট করছে, তখন আমার কলিগের রিয়েলি সারপ্রাইজড হয়ে গেছে যে এটা এত অল্প সময়ে 4টা পেপারের কাজ কিভাবে, মানে 4টা হয়তো কমপ্লিট পেপারের কাজ না, কিন্তু 4টা প্রজেক্টের ইনিশিয়াল সাকসেস দেখানো সম্ভব কিভাবে, তারা এটা নিয়ে একটু সারপ্রাইজ হয়েছে। তখন তারা কন্ট্রোভার্সি শুরু করছে আবার, যে তোমার যে কাজগুলো করছে এটাতে এটা সাইন্টিফিক সিগনিফিকেন্স খুব বেশি না, ওইটা সাইন্টিফিক সিগনিফিকেন্স কেন। এখন আমার প্রফেসরের কথা হচ্ছে যে এটার 4টারই সাইন্টিফিক সিগনিফিকেন্স ভালো, 4টাই ইনোভেটিভ ডিজাইন, 4টাই ভালো, কিন্তু ওদের দৃষ্টিতে ভালো না। এখন আমার কথা হচ্ছে কি, আপনার মাঝে মধ্যে হয় কি, আপনার কলিগরাও চাইবে যে আপনাকে, দে আর ট্রাইং টু ড্র্যাগ ইউর সেলফ ব্যাকওয়ার্ড, দে নেভার ওয়ান্ট ইউ টু মুভ ফরওয়ার্ড অর টু সুপারসিড দ্যাম। এটা হচ্ছে, এটা কাইন্ড অফ এথিক্যালি হয়তো তারা আমাকে সামনাসামনি কিছু বলে না, কিন্তু আমি ফিল করতে পারি যে ওরা চাইবে না কখন আপনি তাদেরকে সুপারসিড করে যান। হ্যাঁ, এটা এই তো যে, মানে শিওর 100% সব হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, এখন আপনি যেমন আজকে আমার প্রতিদিনই তাদের সাথে কথা হয়, আমি ডিপ্লোম্যাটিক্যালি আমি সবই এড়িয়ে যাই। আজকে সকালে ধরুন, সকালবেলা যখন আপনি কলিগদের সাথে অফিসে আসবেন, যে এখানে ব্যাড ফেজ যেগুলো আপনাকে, যেগুলোর ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, ওরা ওরা প্রথমেই আপনাকে একটা কথা বলে আপনার প্রথম দিনের শুরুটাকে আপনাকে আপনাকে সেন্সিটাইজ করে দিবে, তারা আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার চেষ্টা করবে শুরুতে, এটা তাদের কৌশল। শুরুতে এসে বলবে, কালকে ধরেন পরশুদিন সন্ধ্যে আমার তাদের সাথে একটা বিষয় নিয়ে কথা হয়েছে, আজকে সকালে এসে একজন আমাকে বলতেছে, তুমি যে এটা বলছো আসলে ওই মেশিনে তুমি এই সলভেন্টটাকে ড্রাই করতে পারবা না, কারণ হচ্ছে কি এটা এয়ার ট্র্যাপ করে এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি বললাম যে এমা যে করলো, আমি দেখলাম সে তো সলভেন্ট ট্রাই করছে এটা দিয়ে, তখন কি এক্সপ্লোশন হয়েছে, আর এয়ার সেখানে ডুববে কি করে, আমি যদি টোটালি ইভেকুয়েট করে ফেলি। তখন বলতেছে যে জাপান এরকম হয়েছে, আমি যে ল্যাবে ছিলাম সেই ল্যাবে এরকম প্রবলেম হয়েছিল, তুমি জানো টিএচএ ড্রাই করার সময় সোডিয়াম দিয়ে এক্সপ্লোশন হতে পারে। তখন আমি তাদেরকে শুধু এতটুকুই বলছি যে সোডিয়াম নিয়ে আমি পুকুরে খেলাও করছি, আমি সোডিয়াম ছুঁড়ে মারতাম, আগুন জ্বলতো। এটা আমার চিরাং ইউনিভার্সিটিতে আমরা যখন পড়াশোনা করছি তখন আমি এরকম করে আসছি। তুমি তো এখানে অনেক কেয়ারফুলি কাজ করো, আমরা এত কেয়ারফুলি কাজ করতাম না। যখন চিরাং ইউনিভার্সিটির ল্যাবে কাজ করতাম তখন ধরেন নাইট্রোবেনজিনকে যখন আমরা হিট করতাম অ্যানিলিন বানানোর জন্য, তখন এত বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্মোক তৈরি হতো, ওই স্মোকে মনে করেন আমাদের লাং টাং তখনই মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন এখানে তো ধরেন আমরা হুডে কাজ করি, কোনো স্মেল আমাদের আসে না, আমরা এখানে কেমিক্যাল হুডে কাজ করি, সবকিছুই সাকশন হয়ে উপরের দিকে উঠে যায়। তো এই যে এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স আমাদের দেশের রিসার্চ যে স্ট্রাকচার সেটার সাথে আমেরিকার বা উন্নত দেশগুলোর রিসার্চ স্ট্রাকচার। এখানে আমি কাজ করি, আমি যে মেশিনে কাজ করি, ধরেন এখানে এনএমআর মেশিন আছে, যেটা আমরা মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি একটা টেকনিক আছে আপনার ক্যারেক্টারাইজেশনে। তো ওই এনএমআর মেশিন কাইন্ড অফ আপনার এমআরআই যেটা যেভাবে কাজ করে মানুষের বডির যে ডায়াগনোসিসের জন্য, তো এটাও মানে কনসেপ্ট সেম, বাট এটা কেমিক্যালের জন্য আর ওটা হচ্ছে হিউম্যান অ্যাপ্লিকেশন। তো ওই এনএমআর মেশিন আমাদের বাংলাদেশে কোনো অ্যাক্সেসই নাই, পুরো মেশিনই আছে অল্প হাতে গোনা 2-3টা, কিন্তু এখানে আমি ওই মেশিনই দৈনিক ইউজ করতেছি 20-25 বার। এখানকার যে অ্যাডভান্টেজিয়াস জায়গাগুলো এর মধ্যে এটা একটা, যে আপনি প্রচুর মেশিনারি এখানে পাবেন, আপনার যা যা ইনস্ট্রুমেন্ট দরকার হয় সব ইনস্ট্রুমেন্টই এখানে অ্যাভেলেবল, আপনি শুধু কাজ করবেন, আপনি সব ধরনের ফ্যাসিলিটিস এখানে পাবেন। আপনার কাজ করবে, ইনোভেশন করবেন, তবে ছোট ছোট যে অর্ডসগুলো, সেই অর্ডসগুলোকে আপনাকে টেকনিক্যাল হ্যান্ডেল করতে হবে। এই যেটা বললাম যে আমার কলিগরা আমার জন্য সাপোর্টিভ না। শুরুতে কেন একজন আমাকে হেল্প করছে, কারণ সে তখন সেটা তার ডিউটি ছিল, তাকে আমার সুপারভাইজার অ্যাসাইন করে দিয়েছে যে মনির যেহেতু জানে না বিষয়গুলো, তোমার কাজ হচ্ছে তাকে হ্যাবিচুয়েট করে নেওয়া স্ল্যাং ক্লাইন গ্লোব বক্সের সাথে, বাকি রিসার্চ ডিজাইন সেটা তার দায়িত্ব। তো ওর জন্য ওর কাছে আমি গ্রেটফুল, কারণ সে আমাকে হেল্প করছে। আর এখনো
অনেক রিসার্চারের সাথে আমরা আলোচনা করি। তো এখানে কোন ক্ষেত্রে আপনি তাদেরকে ইগনোর করবেন, কোন ক্ষেত্রে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কেউই ফ্রেন্ড নয় এখানে। রিয়েল এটা হচ্ছে কেউই আপনার বাংলাদেশের মতো যেরকম বন্ধুত্ব হয়, ধরেন আমার সাথে আপনার যে সম্পর্ক, বেলায়েত ভাইয়ের যে সম্পর্ক, আমার এখানকার ল্যাব কলিগদের সাথে এই সম্পর্ক জীবনেও হবে না। তাই বলে কি আমি কাজ থামিয়ে ফেলবো? ওদের সাথে কমিউনিকেশন বন্ধ করবো না। কমিউনিকেশন করে যেতে হবে। খুব টেকনিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো যেটা আমি করি, পরে আমি সকালে যখন ধরেন এগুলো বলে, আমি এটাকে শুনে যাই। আমি বুঝছি ওকে, আই এগ্রি উইথ ইউ। আমিও তখন আমি বলছি আমি ওই স্মার্ট ইভাপোরেটর ইউজ করবো না, সমস্যা নেই, আমার জন্য আরো অনেক অপশন আছে। আমি টেকনিক্যালি হ্যান্ডেল করে গেলাম। আমি টেকনিক্যালি এটাকে এড়িয়ে গেলাম, কারণ আমি ওইটা নিয়ে সারাদিন পড়ে থাকতে চাই না। আমার রিয়াকশন করতে হবে, আমার অনেক কিছু ওই প্রেজেন্টেশন রেডি করতে হবে, আমার জানুয়ারির 10 তারিখ টোটাল পেপারের আউটলাইন জমা দিতে হবে। তা আমি ওর সাথে এগুলো তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো এই বিষয়গুলো তো আছেই। আমি মানে শুরু থেকে আমরা তো স্ট্রাগলের কথাই বলতেছি। এই স্ট্রাগল আচ্ছা দেখ, আমি একটা জিনিস জানতে চাই, ধরেন বাংলাদেশ যে কোনো স্টুডেন্টের জন্য আপনার যেই ডিপার্টমেন্ট বা আপনার যেই ডোমেনে আপনার ইউনিভার্সিটিতে অপরচুনিটি কি, আর এর জন্য ধরেন তাদের কি করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এই ক্ষেত্রে সর্বোচ্চ আমার অভিজ্ঞতা এবং আমার যে ওপিনিয়ন সেটা আমি আপনাকে বলতেছি। প্রথম বিষয় হচ্ছে, আমি যখন ইউভিএম ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে অ্যাডমিশন নিই, আমি এই ডিপার্টমেন্টে এই ইউনিভার্সিটিতে প্রথম বাংলাদেশি স্টুডেন্ট। হ্যাঁ, 2023 এবং বাংলাদেশ নামটা এখানকার অনেকে তখনও শুনেনি, জীবনে প্রথম শুনছে। চিন্তা করতে হয়েছে যে এই দেশটা কোথায়, ইন্ডিয়ার পাশে, ঠিক আছে। পাকিস্তানের নাম অনেকে শুনছে, মানে বাংলাদেশের নাম সবাই শুনে নাই, কিন্তু অধিকাংশ শুনছে, এটা মানতে হবে। তো যাই হোক, বাংলাদেশি স্টুডেন্ট হোক আর নাইজেরিয়ান স্টুডেন্ট হোক আর ধরেন কলম্বিয়ার স্টুডেন্ট হোক, স্টুডেন্টের যদি ধরেন একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাচেলার্স হিসাবে, ধরেন আপনি ব্যাচেলার পাস করছেন, তাহলে আপনি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। যেমন আমি আসার পরে পরের সেমিস্টারে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখানে জয়েন করছে। এর পরের সেমিস্টারে আপনার মানে সরি, এর পরের ইয়ারে তখন চিটং ইউনিভার্সিটির আমার এক ছোট ভাই নাসিম আল মাহমুদ সে জয়েন করলো এই গত ফলে। তো এখন এই এদের যে জার্নিটা খুব যে বেশি আহামরি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা আসতেছি তা কিন্তু না। আমার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, আইএলটিএস, সিজিপিএ অথবা আপনার যদি জিআরই স্কোর বলেন, সবকিছুই আইএলস হচ্ছে ধরেন 7.5, 7 এইভাবে থাকছিল আমার 2 বার। এরপরে হচ্ছে জিআরই ছিল আপনার 302, খুব বেশি না আমার জিআরই। আর আমার সময় জিআরই তো সব জায়গাতেই কম্পালসারি ছিল, মানে অনেক জায়গাতে, এখানেও জিআরই চাইছি, কিন্তু এখন জিআরইও ওয়েভ করে দিছে, সো আরো ইজি হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আইএলটিএস এ যদি 7 থাকে এটা এনাফ, তবে 7.5 থাকলে ভালো, আরো ভালো। আর যে সিজিপিএ সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে। যখন আমার বস যিনি এখন আমার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, উনি একসময় অ্যাসোসিয়েট ডিন ছিলেন। তো উনার সাথে আমার কয়েকবার এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে যে আসলে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি। তারা যখন একটা অ্যাপ্লিকেশন রিভিউ করে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনার একাডেমিক রেজাল্ট তারা দেখবে যদি মডারেট আছে কিনা। একেবারে 4/4 সিজিপিএ লাগবে তা না, তারা দেখবে যে সেটা মডারেট আছে কিনা, 3.5, 6, 7 হলে খুবই ভালো, এই টাইপের হলে যথেষ্ট। তা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমার একটা রিকোয়েস্ট যে অনার্স এর সিজিপিএটা একটু ভালো থাকলে আপনার জন্য সুবিধা। আপনি চেষ্টা করেন অনার্সের সিজিপিএটাকে একটু স্ট্যান্ডার্ড রাখার জন্য। আর ইংলিশ প্রফিসিয়েন্সির যে টেস্টটা সেটা হচ্ছে ধরেন আপনার খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে 7 আইএলস অথবা যদি টোফেল হয় ইকুইভ্যালেন্ট টোফেল স্কোর। আর জিআরই যদি আপনার হয় আপনি অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন, এটা কনফার্ম। আপনার প্রোফাইলটাকে জিআরই অনেক অ্যাডভান্টেজ দিবে, অনেক স্ট্রং করবে। এরপরে হচ্ছে এসওপি, যেটা স্টেটমেন্ট অফ পারপাস, সেটা হতে হবে খুবই প্রাগম্যাটিক। সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার এসওপিতে আপনি এমনভাবে আপনার ব্যাকগ্রাউন্ড এবং ফিউচার টার্গেট এটাকে এমনভাবে কম্বিনেশন করতে হবে যাতে করে রিয়েলিস্টিক মনে হয়, এবং আপনার যে রিসার্চ এরিয়া ইন্টারেস্ট সেটার সাথে ওই ইউনিভার্সিটি স্পেসিফিক রিসার্চ এরিয়া এটার সাথে ম্যাচ করে আপনাকে এটা এমনভাবে সিঙ্ক্রোনাইজ করতে হবে যাতে করে একজন মানুষ পড়ার সময় খুব কনসান্টিং, মানে সে যে খুব বেশি যাতে ওইটাতে খুব বেশি হিপনোটাইজড হয়ে যায়, যে আমি বুঝতে পারি যে স্টুডেন্টের আসলে গোল আছে, টার্গেট আছে এবং তার ব্যাকগ্রাউন্ড নলেজ আছে।
আর হলো যে আল্টিমেটলি সে খুবই এনথুজিয়াস্টিক একজন ক্যারিয়ার অপরচুনিস্ট, এভাবে যাতে প্রেজেন্টেশন হয়। এটা হচ্ছে যে ওভারঅল। আর বাকি যে লেটার অফ রেকমেন্ডেশন, সেটাও যদি প্রিভিয়াস প্রফেসরদের থেকে লেটার অফ রেকমেন্ডেশন নেওয়ার সময় কেয়ারফুল থাকতে হবে যাতে করে ভালো কমেন্টগুলো আসে। আর প্রফেসরদের থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়াটাই ভালো আমার কাছে মনে হয়। এর বাহিরে ইউনিভার্সিটি সিলেকশন, সেটাও একটা বিশাল পাজল আমার কাছে মনে হয়। ইউনিভার্সিটি সিলেকশন করার সময় বুঝতে হবে যে আমার প্রোফাইলের ওয়েটেজ কেমন, আমার যে প্রোফাইল সেটা কতটুকু কম্পেটেবল আমার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি সেটাতে। যেমন আমি যদি আমার বাংলাদেশের প্রোফাইল নিয়ে আমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আবেদন করি, অথবা আমি যদি ক্যালটেক অথবা যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি বা সেন্টা বারবারা এগুলোতে আবেদন করি, আমার মনে হয় না আমাকে নিত। এখনকার সিনারিও ভিন্ন, কিন্তু আমি তখন সিলেক্ট করছি মেডিওকর ইউনিভার্সিটিগুলোকে। সো বাংলাদেশি স্টুডেন্ট ভাইদের জন্য আমার বা বোনদের জন্য আমার যেই সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনারা অনার্সের সিজিপিএটা যদি ভালো থাকে খুবই ভালো। আর আপনি যদি শেষ করে ফেলেন, যদি দেখেন যে সিজিপিএ আসলে 3.34 এর বেশি না, তাতেও সমস্যা নেই। আপনি খুঁজেন যে ওই লেভেলের ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখেন, আর ইউনিভার্সিটি সিলেকশন করেন আপনার প্রোফাইল অনুযায়ী। আপনার যদি সিজিপিএ 4 এর মধ্যে 3.9 থাকে, জিআর স্কোর যদি 330-35 থাকে বা 320 থাকে, আইএলটিএস যদি 8 থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করতে পারেন। আপনার যদি এমআইটি বা হার্ভার্ড যে ইউনিভার্সিটিগুলো, সেগুলোতে বাংলাদেশে যে নেয় না তা না, নেয়। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রোফাইল হতে হয় খুবই লুক্রেটিভ এবং কম্পিটিটিভ। আর বাকি এই আমেরিকা আমার কাছে মনে হচ্ছে এটা ল্যান্ড অফ অপরচুনিটিস। এখানে এত বেশি পিএইচডি অফার দেওয়া হয় এবং এত বেশি স্কলারশিপ অফার করা হয়, যেটা পৃথিবীর আর কোনো দেশে করা হয় না। তাহলে আমার এই আইডিয়াগুলো আসলে খুব বেশি আগে ছিল না। যখন আমি এই ফিল্ডে নামি, যখন আমি শুরু করি, সেই ২০২২ সালের, সরি ২১ সালের নভেম্বরে আমি আইএলটিএস দেই, ডিসেম্বরে গিয়ে জিআরই দেই, ডিসেম্বরে এপ্লাই করি এবং ফেব্রুয়ারির ৩ তারিখ বা ৪ তারিখ আমি ইউভিএম থেকে অফার পেয়ে যাই ১ম। তো আমার এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ আমার মানে সেকেন্ড টাইম কোনো ইউজ করতে হয় নাই। তো আমার কাছে মনে হচ্ছে ওই সময়গুলাতে আমি অনেক রাত জেগে, জেগে কাজ করছি। কাজটা কি আমি চেষ্টা করছি ইউনিভার্সিটিগুলো থেকে ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবার নেয়ার জন্য, অথবা প্রচুর প্রফেসরকে মেইল করছি। অনেকের ফিডব্যাক পেয়েছি, পাই নাই। ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। অবশ্যই বা এটার সাথে লেগে থাকতে হবে। আর একটা পর্যায়ে গিয়ে আপনি বুঝে যাবেন যে আপনার হবে কি হবে না। যখন আপনি তখন আপনার কোন এরিয়াটাকে আপনার ডেভেলপ করতে হয় সেটা চেষ্টা করতে হবে। তবে সারা দুনিয়ার প্রতিটা দেশেই আ পড়াশোনা হয়। তবে আমরা কেন উন্নত দেশগুলোর দিকে টার্গেট করি ক্যারিয়ারের জন্য, অথবা ভালো একটা এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য, মেন্টাল স্যাটিসফ্যাকশন বা ফাইন্যান্সিয়াল বিষয় সবকিছু বিবেচনা করে আগাতে হবে ওভাবেই। কৌশলে আগাতে হবে। সময়ের মানে সময়টাকে সঠিক ভাবে ইউটিলাইজ করতে হবে। আর আমার কাছে মনে হয় জার্নিতে ওই গ্র্যাজুয়েশনের পরে শুরু করে দিতে পারেন। আপনার যদি মাস্টার্স থাকে সেটাও একটা অ্যাডভান্টেজ। তবে আমাদের এই ইউনিভার্সিটিতে বা অনেক ইউনিভার্সিটি আছে আপনার মাস্টার্স চায় না তারা। আপনি যদি আন্ডারগ্র্যাড ফিনিশ করেন তাহলে আপনি এপ্লাই করতে পারেন। আর যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেটার রিকোয়ারমেন্টস গুলোর অ্যাকর্ডিংলি আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর এসওপিটা খুবই স্ট্রং হইতে হবে। আর ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। সিলেকশন একবার না হলে, একটা ইউনিভার্সিটি না হলে অন্য ইউনিভার্সিটিতে ট্রাই করতে হবে। ক্যারিয়ার বা প্রোফাইলের কোন জায়গাটাতে লুপ হোলস আছে সেটা খুঁজে বের করে সেটাকে কিভাবে রিট্রিভ করা যায়, সেটাকে কিভাবে অ্যামেলিয়েট করা যায় সেটা চেষ্টা করতে হবে। আমার কাছে মনে হয় বাংলাদেশি প্রচুর স্টুডেন্ট আমেরিকাতে পিএইচডি করার জন্য আসতেছে, মাস্টার্স করার জন্য আসতেছে, যেটার এখন একটা কাইন্ড অফ এক্সোডাস হয়ে গেছে যে হাজার, হাজার আসতেছে, হাজার, হাজার মানুষ এপ্লাই করতেছে। আমাদের এখানে আমি যখন আসছি তখন ৬ জন স্টুডেন্ট না ৭ জন স্টুডেন্ট ছিল, এবং সেটা ৩৫ এর উপরে উঠে গেছে। সো ৩ বছরেই এই সংখ্যাটা ৫ গুণ হয়ে গেছে। তার মানে হচ্ছে মানুষ এখন এক্সপ্লোর করতেছে। শুধু বাংলাদেশের বিসিএস বা বাংলাদেশের সরকারি চাকরি ওইটার পিছনে না ছুটে আমার কাছে মনে হয় যদি ওই পরিশ্রমের ১০ ভাগের ৩ ভাগও পিএইচডির জন্য বা হায়ার স্টাডিজের জন্য ফরেন বিদেশে আসার জন্য দেয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় এখানে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং
এটার ক্যারিয়ার প্রসপেক্ট আরও ভালো। আমি আন্ডার এস্টিমেট করতেছি না বাংলাদেশের ক্যারিয়ারের প্রসপেক্ট বা বিসিএস লেভেলটাকে, কিন্তু আমি বলতেছি কি বিসিএস ক্যাডার হবে তো 1,000 জন বা 1,500 জন, তাই না? বাকি যে থাউজেন্ডস পিপল আসতেছে জব মার্কেটে, তাদের কি হবে? সো মানুষকে অবশ্যই অনেক বেশি অ্যাজাইল হইতে হবে, অনেক বেশি গিয়ার্ড হইতে হবে, যাতে করে সারা দুনিয়াটাতেই তো অপরচুনিটি আছে। আমি যে কোনো ফিনল্যান্ডে যেতে পারি, সুইডেন যাইতে পারি, জার্মানিতে যেতে পারি, আমেরিকা আসতে পারি, অস্ট্রেলিয়া অপরচুনিটি আছে। তবে একটা বিষয় হচ্ছে কি, এসব ক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার হয় বিগিনিং এ। এক্ষেত্রে হয় কি, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা যদি স্টুডেন্ট লাইফ থেকেই ওভাবে প্ল্যান করে, তাহলে বাংলাদেশে ইনকাম করা কিন্তু খুব একটা যে টাফ বিষয় তাও না। কারণ আমি যেহেতু করছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছে, পরিশ্রম করলে আপনি যদি স্টুডেন্টও পড়ান, প্রচুর টাকা আয় করা যায়। টাকা যে আয় করা যায় না তা না। তবে চাইলে সম্ভব, এবং সেটার জন্য অবশ্যই ডিটারমিন্ড হতে হবে, গোল ওরিয়েন্টেড হইতে হবে। একটা পর্যায়ে গিয়ে অবশ্যই আমরা তো ভালো করেই জানি যে আপনার সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আপনাকে নিজেকেই বুঝতে হবে যে আপনি মানে কি করবেন না করবেন। ওভাবেই কৌশলী হয়ে আচ্ছা, আপনাকে আমার একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে ভাই, আমাকে প্রায় হুম। অনেকে আপনার ধরেন আন্ডারগ্রেড শেষ করছে বা মাস্টার্স শেষ করছে বা ধরেন বাংলাদেশে এখন আর কি প্ল্যান করতেছে। তো হুম। আমি তাদেরকে রিপ্লাই দেই না। কারণ হচ্ছে যে এটা আমার থট প্রসেস, যে ধরেন এখন এত এত রিসোর্স, নেক্সট ইউএসএ বা হাইয়েস্ট লেভেল রিসোর্স, তারপরে যখন একটা ছেলে মাস্টার্স শেষ করার পরে বা আন্ডারগ্রেড শেষ করার পরে যখন আমাকে মেসেজ দেয়, বিশেষ করে ফেসবুকে, যে ভাই আমি বাইরে পড়াশোনা করতে চাই, কোত্থেকে কি শুরু করব? তো আমি জানি না, আই ফিল সো অফেন্ডেড। কারণ এখন বিশেষ করে আমি যদি বলি যে নেক্সট বিএসএ বা হায়ার স্টাডি অ্যাব্রোড যে দুইটা গ্রুপ আছে, আমি পার্টিকুলারলি যেটা করছি 2014 সালে, আমি এই হায়ার স্টাডি অ্যাব্রোড গ্রুপ থেকেই কিন্তু আমি মানে একটা ফাইল পাইছিলাম, যে ফাইলের মধ্যে আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট প্লাস কোন প্রফেসরকে ইমেল করতে হবে, আজ থেকে প্রায় 11 বছর আগে। মানে 11 বছর আগে এই রিসার্চগুলা মানে এত অর্গানাইজ ছিল। এখন 2025, এখন আরো বেশি অর্গানাইজ। তো যখন কেউ বলে যে ভাই আমি কিভাবে করবো কিছু বুঝতেছি না, তো আমি এটা খুব আই ফিল অফেন্ডেড যে একটা বেসিক যে গুগলের যে জায়গাটা, হ্যাঁ মানে এইটা যে করে না। তো সামটাইমস আই টেল দেম যে তুমি যদি এই কোশ্চেনটা আমাকে করো, তার মানে তুমি আসলে তোমার জার্নি শুরুই করো নাই। আহ, আই কারণ ফুলি রাইট, এখন আমি যদি ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে ধরেন যারা এখন বাংলাদেশে, যারা আপনি অনেক কিছু বললেন যে রিসার্চের এই এই জিনিসগুলো করতে, তো বিশেষ করে যে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনি আসলে কয়টা ইউনিভার্সিটি আসলে প্রাইমারি চুজ করছিলেন, এবং আপনার প্রসেসটা কি ছিল? এটা কি র্যান্ডম ছিল? হাউ ইউ প্রসেস দিস? নো, নট এট অল। সো ইউনিভার্সিটি সিলেকশন নেভার র্যান্ডম প্রসেস আমার কাছে মনে হয়। আমি আমার কনভারসেশনের একটা ফেজ আমি বলেছিলাম যে ইউনিভার্সিটি সিলেকশনের সময় আমি চিন্তা করেছিলাম আমার প্রোফাইলটা কেমন। আমার প্রোফাইলের মধ্যে আমি দেখেছি, ধরুন আমি আমার পার্সোনাল আন্ডারগ্রেড রেজাল্টের কথা বলি, সেটা হচ্ছে 3.71 আউট অফ 4, যেটা আমাদের সময়ে আমাদের ডিপার্টমেন্টে সম্ভবত 4th পজিশন ছিল আমার রেজাল্টটা। আর মাস্টার্সে আমি পেয়েছি 3.85। হ্যাঁ, কিন্তু 3.85 আর 3.71 সেটা আমার কাছে মনে হয় কেমিস্ট্রির রেজাল্ট হিসেবে ওই সময়ে খুবই মডারেট, ভালোই বলবো আমি, মোর দেন মডারেট। তো এখানে সিলেকশনের যে প্রোফাইলের যে বিষয়টা, আমি যখন দেখলাম আমার সিজিপিএ এমন, আমি তখন কি করছি, IEE বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটা ওয়েস বলে অনেকে, আমি খুব দ্রুততার সাথে করার জন্য, ইন্টারন্যাশনাল এডুকেশন ইভ্যালুয়েশন একটা প্রতিষ্ঠান আমেরিকাতে, যেটা অ্যাক্রেডিটেড আমেরিকাতে ওয়েজ এর মতোই। তো সেটা দিয়ে আমি ইভ্যালুয়েট করালাম আমার সিজিপিএ আমেরিকার সাথে ইকুইভ্যালেন্স করানোর জন্য। আমি দেখলাম আমার দুটোই খুবই ভালো ইভ্যালুয়েট হয়ে যায়, অর্থাৎ আমার মানে সিজিপিএ মাস্টার্স যেটা 4 আউট অফ 4 হয়ে গেছে, গ্র্যাজুয়েশনেরটা ধরেন 3.71 জায়গায় 3.85 হয়ে গেছে। তাহলে তখন আমি বুঝলাম যে না, আমারটা মোটামুটি স্ট্যান্ডার্ড মিডল লেভেলের আছে, একেবারে হাই লেভেলের না হলেও। আমার আইএলটিএস তখন ছিল 7, এবং আমার জিআরই হচ্ছে 302। তখন আমি বুঝলাম যে জিআরইতে আমি পিছিয়ে আছি। তখন আমি চিন্তা করলাম আমি আসলে খুব টপ
100 র্যাঙ্কিং এর ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আমার জন্য না, আমি ফিল করছি এটা। তখন আমি চিন্তা করলাম যে এর বাহিরে কেমিস্ট্রি কোথায় কোথায় ধরেন আপনার পিএইচডি অফার করে। এখন আপনি যদি আমেরিকান ইউনিভার্সিটি খোঁজেন, আপনি মিনিমাম 200 ইউনিভার্সিটি পাবেন যেটা কেমিস্ট্রিতে পিএইচডি অফার করে এবং উইথ ফান্ডিং। তো আমি তো 200 অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমি সিলেক্ট করলাম শুরুতে 5টা ইউনিভার্সিটি, শুধু 5টা। ওই কোন 5টা? একটা একটা রাখছিলাম হচ্ছে যে র্যাঙ্কিং এ 100 র নিচে, শুধু টেস্ট করার জন্য এটা কেমন হয়। আমি জানি আমার এটাতে প্রতিটাতেই টাকা দিতে হবে, $90, $80, $80-90 অনেক টাকা আপনি যদি ওই সময় চিন্তা করেন। তখন আমি র্যাঙ্কিং এ 100 র নিচে একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করছি প্রথম। দ্বিতীয় যে এপ্লাই করছি মানে সিলেক্ট করার সময় তখন চিন্তা করছি র্যাঙ্কিং এ 100 র নিচে আর করবো না, 200 র উপরে করব। তখন আমি চিন্তা করছি যে কোথায় আর করা যায়। আমি নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটিতে আবেদন করার আগে এক প্রফেসর আমাকে মেইল ব্যাক করছে। তখন ওই প্রফেসর আমার প্রোফাইল-টোফাইল দেখে সবকিছু তার সাথে ম্যাচ করে সে আমাকে বলল যে, "তুমি এপ্লাই করো।" আমি ওটাতে এপ্লাই করে দিয়েছি এবং সেটা খুব বেশি হাই র‍্যাংকড ইউনিভার্সিটি না। আপনারা জানেন হয়তো হুমায়ূন আহমেদ ওই ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে পিএইচডি করেছে। হুম, তো নর্থ ড্যাকোটাতে আমি মোটামুটি সিউর ছিলাম আমার ইনশাআল্লাহ ওখানে হবে। কারণ ওই প্রফেসর আমাকে আগে কমিটমেন্ট দিয়ে রাখছে। কিন্তু নর্থ ড্যাকোটার রেজাল্টটা আমাকে অনেক ওয়েট করতে হয়েছে শেষ পর্যন্ত। তারপরে আমি ইউনিভার্সিটি অফ ভারমন্ট আসলে প্রাথমিক সিলেকশন আমার ছিল না। কিন্তু আমি অবশ্যই একটা গ্রুপের প্রতি আমি খুবই গ্রেটফুল। সেটা হচ্ছে নেক্সট টপ ইউএসএ। ওই নেক্সট টপ ইউএসএ একটা গ্রুপ আছে। খুব সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আ সাবেক স্টুডেন্ট তারা ফরেস্ট্রি ডিপার্টমেন্টের। ওদের ইনিশিয়েটিভ এটা। ওটা খুবই প্রোডাক্টিভ একটা গ্রুপ। খুবই প্রোডাক্টিভ। আমি ওদের অ্যাডভার্টাইজ করতেছি না। আমি রিয়েলিটি বলতেছি। আমি ওই গ্রুপ থেকে সব তথ্য পেয়েছি। honestly একদম টপ টু বটম ইউএসএ তে আবেদন করার জন্য যাবতীয় যা কিছু দরকার এবং আমার এক কলিগ তখন অ্যারাইজোনা স্টেট ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পিএইচডি করতেছিল। আমি তার নামটা উল্লেখ করতেছি, মাহবুব কবির খান। খুবই ভালো ছেলে। তো তার সাথে যোগাযোগ রাখতাম। তো সেও তার সা তার সে যেহেতু কেমিস্ট্রি ফিল্ডের, তার সাথে যোগাযোগ ছিল বা আমি নেক্সট টপ ইউএসএ থেকে হেল্প পেতাম। সবকিছু বিবেচনা করে আমি ৫ টা ইউনিভার্সিটি সিলেক্ট করছি। এর মধ্যে একটা ছিল ওই র‍্যাংকিং ১০০ এর নিচে, আর একটা ছিল নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি, সাউথ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভারমন্ট, আরেকটা হচ্ছে নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি এগুলা। এখন এর বাহিরেও আমি আবেদন করছি জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে আরো ৫-৬ টা ইউনিভার্সিটিতে আবেদন করছি। এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে ধরেন আপনার ছিল ইউনিভার্সিটি অফ কেনটাকি, ইউনিভার্সিটি অফ ইউটা, ইউনিভার্সিটি অফ আ আপনার অ্যারিজোনা, এভাবে আরো ৫ টা ইউনিভার্সিটিতে আবেদন করছি। সবগুলোই মিডল র‍্যাংকে। কোনটাই মানে আপনার হাই একেবারে ১০০ এর নিচে একটাও নাই। শুধু পার্ডি একটা ইউনিভার্সিটি আমি করছি সেটা 156 সম্ভবত এটার র‍্যাংকিং। কেমিস্ট্রির জন্য খুব ভালো। আর ২ টা ইউনিভার্সিটিতে আমি আরো এপ্লাই করার প্ল্যান করছিলাম। কিন্তু সেটা আর করা হয়নি। সেটা হচ্ছে ইউনিভার্সিটি আ আ অফ উইলকিনসন মিলাওকি ওইটা একটা। আর আরেকটা হচ্ছে সম্ভবত আ সেটা আপনি হচ্ছে ভাই আপনি তো খালি মানে ঠান্ডার দিকে উইসকনসিন তো ঠান্ডার দিকে ছিল। হ্যাঁ, না আমি আসলে ওয়েদারের বিষয় নিয়ে কখনোই হেডেক ছিল না আমার। মানে ধরেন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে অ্যাডমিশন। হ্যাঁ। ওয়েদার মনে করেন আমি জানি সেখানে মানুষ বসবাস করে। তার মানে আমি গেলে যে সেখানে ইনশাআল্লাহ খুব বেশি সমস্যা হবে আমি এটা ফিলই করি। তো এরপরে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে আমি এপ্লাই করছিলাম। এই হচ্ছে আমার ওভারঅল ইউনিভার্সিটি লিস্ট। আমি কখনো একেবারে ওই যে বললাম ইউনিভার্সিটি অফ ক্যালটেক বা আপনার সান্টা বারবারা বা আপনার ওই যে ক্যালিফোর্নিয়ার যেই বার্কলি, হুম। এরকম যে ইউনিভার্সিটি গুলা বা ধরেন আপনার প্রিন্সটন ইউনিভার্সিটি আমি ওগুলোর দিকে কখনো টার্গেট করি নাই। কারণ আমি জানি আমার ক্যালিবার এবং আমার যে প্রোফাইল সেটার সাথে ওটা ম্যাচ করে না। এবং এইটা এখনো আমি রিয়ালাইজ করি। কারণ আমি অনেক প্রফেসরের যে টক এখানে হয়, প্রেজেন্টেশন হয় সেগুলাতে তাদের যে সেমিনার অ্যাটেন্ড করছি আমি শত এখানে আমাদের অ্যাটেন্ড করতে প্রতি সপ্তাহে ১ টা ২ টা হয়। আমি ওখান থেকে যে এমআইটি থেকে যে প্রফেসররা আসে বা আপনার ওই যে ক্যালটেক থেকে আসে বা ধরেন আপনার আ পারডিউ থেকেও আসে বা রচেস্টার থেকে আসে। এদের যে প্রেজেন্টেশন, রিসার্চ এর ডেপথ এবং এদের যেই ওয়ার্ক স্ট্যান্ডার্ড সবকিছু রিসার্চ স্ট্যান্ডার্ড সেটার ধারে কাছেও এখন আমি নেই honestly। তো কিন্তু সে বিষয়টা হচ্ছে তখন আমি ফিল করতেছি আসলে ওখানে আমি এপ্লাই করলেও আমাকে নিত না। কারণ ওখানকার জন্য আমি তখনো এলিজিবল ক্যান্ডিডেট না। তবে এখন আমি যদি পোস্টডক্টর জন্য আবেদন করি সেটার প্রেক্ষাপট ভিন্ন। কারণ আমি এখন ইউভিএম এ পিএইচডি করতেছি কেমিস্ট্রিতে। এখনকার আমার ক্যাটালাইসিস কেমিস্ট্রি আর তখন আমি ক্যাটালাইসিস কেমিস্ট্রি কিছুই জানি না। তো তফাৎ আছে। এখন আমার যেহেতু আল্লাহর রহমতে এই ফিল্ডে পাবলিকেশন আছে ফার্স্ট অথর হিসেবে। তো এখন ওরা আমাকে ইভালুয়েট করতেও পারে। বাট এটা কোনো গ্যারান্টি নেই যে আমাকে ওরা নিবেই।
কারণ আমার মতে এরকম আরো তো কিছু আছে, যদিও আমার যে রিসার্চ এরিয়া সেটাতে সারা পৃথিবীতে খুব কম কাজ হয়, খুব বেশি কাজ আসলে হয় না এই আর কি। তো ইউনিভার্সিটি সিলেকশন আপনার যে কথা প্রসঙ্গে এই কথাগুলো আসলে সেটা হচ্ছে যে মানুষ কোশ্চেন করে সিলি কোশ্চেন দিয়ে, খুবই যে আমি এখন কি করব, আমি গ্রাজুয়েশন করছি। আমার থেকে একটা একটা বিষয়, এই বিষয়টা আমি মানে ওনাদেরকে মানে হয়তো সাজেশন বলবো না, আমি বলবো যে ওনাদেরকে আমি ধারণা দিতে পারি যে আপনি কি করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলো আছে সবগুলোকে আপনি রেডি করবেন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেডি করার পর আপনি দেখবেন যে এগুলো সার্টিফিকেট ট্রু কপি আছে কিনা, থাকলে ভালো, কারণ আমাদেরকে এটা পাঠাতে হয় ইউনিভার্সিটিগুলোতে। এরপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে যে আমার যদি সিজিপিএ কম থাকে আমি চেষ্টা করি এটাকে ওয়েজ অথবা আইডাবল এর মাধ্যমে ইভ্যালুয়েশন করে একটু বাড়ানো যায় কিনা, তাহলে আপনার একটু ভালো হলো সিজিপিএ। থার্ড হচ্ছে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে আমি পাস করে অথবা আপনার রিকোয়ার্ড যে স্কোর সেটা আমি পেয়েছি কিনা, অথবা আমি যদি জিআরই দিতে চাই তাহলে জিআরইর প্রিপারেশন আমি নেব কিনা। তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনার প্রোফাইলটা আসলে কোন অবস্থাতে আছে। একজন একজন বিগিনারের জন্য, একজন একেবারে ফ্রেশ নোভিসের জন্য, যে আপনার প্রোফাইলটা কোন স্টেজে আছে, আপনার প্রোফাইলের মধ্যে কি কি এনহান্সমেন্ট দরকার, আপনার প্রোফাইলটাকে কিভাবে আপনি অ্যামিলিয়েট করতে পারেন সেটা। এরপরে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন দেশে আবেদন করবেন। কিছু প্রফেসরকে আপনি ইমেইল করেন, আপনার ইমেইল করার জন্য ফরম্যাট এগুলো সব নেক্সট অফ ইউএস এ আপনি পাবেন। মানে পুরাতন পোস্টগুলো দেখতে হবে। এখানে নেক্সট অফ ইউএস এর ভিতরেই আপনাকে রিসার্চ করতে হবে আপনি কি করতে হবে। ওখানে সবকিছু আছে, ভিসা প্রসেসিং থেকে শুরু করে একদম কোশ্চেনও আছে। ইন্টারভিউ সব আছে। সবকিছু। হ্যাঁ। এবং আপনি ওইটার মধ্যে নাই এমন কিছু নাই। সো সবচেয়ে বড় কি লাগতে পারে? কোন স্টেট? এটাও কিন্তু আমি পাইছি। কারেক্ট। সো আমি যেন ওইটা হচ্ছে টোটাল প্যাকেজ।